দেশের বিশিষ্ট চিকিৎসক বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল ভাই এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, এদেশের একজন বিশিষ্ট জাতীয় শিল্পী, অসংখ্য রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত শিল্পী রয়েছেন। রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল খালেক, চট্টগ্রাম বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, এখানে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আজকে আমি মনে করি এই কারামুক্তি দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা বলবেন কেন তাৎপর্যপূর্ণ? তারেক রহমান সাহেব তখন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, কারাগারে নিয়ে গেছে শেখ হাসিনার সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। তারপরে তিনি প্রায় 2 বছর কারাগারে থাকার পর ওনার মুক্তি হয়েছে। তাৎপর্যপূর্ণ এই জন্য, এখানে অনেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয় তো এর মধ্যে জড়িয়ে। আপনারা বলবেন সেটা কেমন? কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির যে ধারাবাহিক নেতৃত্ব, সেই নেতৃত্বে তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন। তখন এটা তো জাতীয় এবং আন্তর্জাতিক যারা বাংলাদেশের বিরোধী, তাদের যারা স্থানীয় প্রতিভূ যারা, তারা এটিকে মেনে নিতে পারেনি। ওইখানে উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট সাংবাদিক, বিএনপির নেতা কাদের গনি চৌধুরী। যাও, আমি যেটা বলছিলাম, কেন মেনে নিতে পারেনি? যে জাতীয়তাবাদী শক্তির উত্থান হলে তারা যেভাবে চায়, যেভাবে দেশ চালাতে চায়, হাসিনাকে দিয়ে যে সহজে, যে আনন্দে তারা দেশ চালাতে পেরেছে, তারেক রহমান থাকলে সেইভাবে দেশ চালানো যাবে না। আপনাদের মনে আছে যে বাংলাদেশের অর্থনীতি অনেক অপপ্রচার দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে। কিন্তু দেশীয় অর্থনীতি আজকে যেমন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন শুনছি কয়েকদিন আগে পেপারে এসছে 22 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। তো বিএনপির 5 বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি। আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। তার একটা স্লোগান ছিল, সে স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি এতটুকু প্রত্যাশা গড়ে তুলবে, কি জানো আমি এটা ভুলে গেলাম আর কি। বেশ চমৎকার একটা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর একটু প্রচেষ্টা, একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা। এই যে একটা সামান্য স্লোগান ধর্মী একটু কবিতার মতো। এটা আমি বলেছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে আছে আমি তখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান। আমি প্রায় ওনার 2-1টি প্রোগ্রামে যাচ্ছি। সারা বাংলাদেশে তিনি হাঁস মুরগি দিচ্ছেন, সারা বাংলাদেশে তিনি দরিদ্রদের মাঝে ছাগল দিচ্ছেন। নিজের পায়ে দাঁড়ানো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা। উনি তখন সরকারে নেই, তার দল সরকারে আছে, তিনি সরকারে নেই। তার সামর্থ্য অনুযায়ী তিনি গ্রামের সেই সমস্ত দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষকে তিনি ছাগল দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন, এবং যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে তিনি কম্পিউটার দিচ্ছেন। এইভাবে তিনি সারা দেশে তার রাজনীতিটা শুরু করেছেন, জনকল্যাণ, মানব কল্যাণ, দরিদ্রদের মাঝে কাজ করার মধ্যে দিয়ে। এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি ছিল অর্থনীতি। এখন আপনি যান, আপনি 50,000 টাকা ব্যাংক থেকে তুলবেন, কোনো ব্যাংক আপনাকে দেবে না।
কোন ব্যাংক আপনাকে দিতে পারবে না, ব্যাংকে টাকা নেই। এত বয়ান তৈরি করা হয়েছে, এত চেতনার কথা বলা হয়েছে, কত গাল গল্প, কত কিছু চেতনার রান্না বান্না আমরা দেখলাম বাংলাদেশে। সেখানে কত বুদ্ধিজীবী, কত সাংবাদিক, কত ধরনের মানুষ সেই কোরাসে গলা মিলিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজকে টাকা নেই, আজকে কোথাও কোনো পয়সা নেই। এমন ভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছিল। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে, জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছে যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর ২০০০ কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত মাহফুল হক হানিফ, তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছে অথবা অন্য দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে লুটের টাকার আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি? শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সোচ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে উৎসাহ উঠিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। আর হাসিনার বিরুদ্ধে দূরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিস্তার নাই। হয় সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম, উনি বলছেন যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপি। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায় বলছেন? সেখানে আপনার নুরুল হক নুরু ডাকসুর সাবেক ভিপি একটি অফিস, সেই কার্যালয়ের মধ্যে আর তাকে আক্রমণ করা হলো, আক্রান্ত করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল, কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই কি লাল শার্টটা, হলুদ শার্ট পরা লোকটা, সেটা কে? যে কেউ যে কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা। যারা রাজনীতি করছেন, কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির যদি কোথাও বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাতির যুবনেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন তো 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাব না করতে করতে আপনারা গেলেন। আপনারা 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় 45 জন
প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবারও করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? 2024 সালের আগে আমি আগেও বলেছি যে জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন, এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা হলো? বলছে না, ওদের সাথে কথা হয়েছে, আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না। এই দল জাতীয় পার্টি যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, এটা পাবলিক সবাই জানে, সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না। তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি, উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা আপনার কি বলে একটা কুলিং টাইম, যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন, তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে, আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতাই নেই, এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন, সর্বনিম্ন 50টা সর্বোচ্চ 500টা মামলা, আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। আজকে একটা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এদেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা দায়। লিখছেন একজন সাংবাদিক, যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি, তার লাশ পাওয়া গেছে মেঘনা নদী থেকে। বিবিরঞ্জন তার যে লেখা, তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছে, ওটা সুসাইড নোটের মতো অনেকে মনে করছে, সেখানে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন। যে আমাদের এখন বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায় এই সমাজে, কিন্তু এটা কখন? যারা এই কথাটি বলেছেন, যিনি বলছেন, আমরা জানি না, তার কেউ বলছেন এটা একটা সিস্টেমেটিক মার্ডার, কেউ বলছেন আত্মহত্যা, সেটা সরকার এবং তার গোয়েন্দা সংস্থা এবং যারা এর সাথে তদন্তের সাথে জড়িত তারা বলবে। কিন্তু তিনিও তো ওই সরকারেরই আস্থাভাজন একজন মানুষ। সেই সরকার যে আপনার বয়ান তৈরি করেছে চেতনার নামে, নানা কিছুর নামে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। সত্য কথা কি যদি বলেছে কেউ, হয় তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নইলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা, তারা কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার করাল গ্রাস থেকে। সেই দিন যারা আওয়ামী লীগের দাসত্ব করেছে, সেই সমস্ত সাংবাদিকরা সেই দিন যারা মাথা নিচু করে শেখ হাসিনার অবিচার অত্যাচারকে
যারা সেদিন সমর্থন করেছেন, তারা যদি আজকে বড় বড় কথা বলেন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই কথাগুলো আজকে এইভাবে আসছে কেন? এখন তো অনেকেই মুক্তভাবে কথা বলছে। কই 15ই আগস্টে আওয়ামী লীগের নেতার পিতার নামে তো অনেকেই বন্দনা করলেন। আমরা তো কোনো কথা বলিনি, আমরা তো গিয়ে কোনো মব সংস্কৃতি তৈরি করিনি। অথচ এই 1 সেপ্টেম্বরে অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন, এটাও কিন্তু আমরা দেখেছি। আমরা সমালোচনা করছি, আমরা কিছু বলবো না, কিন্তু আমাদের মনে কোটি কোটি জাতীয়তাবাদী শক্তির বলে ওই সংবাদপত্রগুলো এত বেদনা, এত দুঃখ দিয়েছেন, এটা কিন্তু আমরা ভুলবো না। যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, যে ব্যক্তিটি শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করার জায়গা থেকে গণতন্ত্রের মুক্তি দিলেন, বহুদলীয় গণতন্ত্র, তাকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে যাকে শহীদ করা হলো, তার নামের আগে দিচ্ছেন প্রয়াত জিয়াউর রহমান। শহীদ কথাটাও লাগেন না, স্বাধীনতার ঘোষক কথাটাও লাগেন না। আমি সেই সমস্ত গণমাধ্যমকে বলবো, আপনি কি শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু ছাড়া শেখ মুজিবের কোনো কথা বলতে পেরেছেন? যদি বলতেন, কারো অস্তিত্ব থাকতো না। জাতির পিতা ছাড়া কথা বলতে পেরেছেন? কথা বলতে পারেননি। বড় বড় একেবারে হেডলাইন দিয়ে আপনারা 15ই আগস্ট পালন করেছেন নিজেরা। আর জিয়াউর রহমানকে শহীদ বলতে, স্বাধীনতার ঘোষণা বলতে আজকে আপনাদের লাগে। তারপরেও আমরা দেখছি, আমরা গণতন্ত্রে অনেকের অনেক মত প্রকাশ করার স্বাধীনতা করতে পারি, কিন্তু আপনারা যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, এদেশের জনগোষ্ঠীর মনে যে আপনারা আঘাত দিচ্ছেন, সেই সমস্ত পত্রিকা, গণমাধ্যমের সাংবাদিকদেরকে আমরা বলে রাখছি, এই আঘাত কিন্তু মানুষ ভুলে যাবে না। এই আঘাত তার মনের মধ্যেই রাখবে। এই ধরনের একজন শ্রেষ্ঠতম বীর মুক্তিযোদ্ধাকে আপনারা এইসব অভিধা দিয়ে আপনারা অপমানিত করছেন। আজকে হাসিনা নেই, আমরা এটা দেখছি, পড়ছি, কিন্তু আমরা এই বিচার আমরা জনগণের উপর ছেড়ে দিলাম। বন্ধুরা আমার, আজকে যার কারামুক্তি দিবস, তারেক রহমান, আমরা এখন দেশ নায়ক লাগাই না, উনি নিষেধ করেছেন, কোনো বিশেষণ দিবেন না। আমি পার্থক্য দেখাচ্ছি, আগের আমল দেখুন, এখন দেখুন। আমরা আগে বলতাম, আমরা এখন বলি না। কেউ দেখেছেন এখানে কেউ বলেছেন? বলেনি, কারণ উনার নিষেধ আছে। আজকের যে রুমন যে অনুষ্ঠানটি করছে, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, হয়তো বিএনপি পন্থী ছেলে মেয়েরা আছে এটার সাথে। এটা যেহেতু রাজনৈতিক সংগঠন না, সে বরাবরই করে আসে, আমাদেরকে ঠেলে ঢুলে বলে ভাই আসতে হবে, এ করতে হবে, তার অনুরোধ রক্ষা করতে আমরা সব এখানে আসি। কিন্তু তারেক রহমান সাহেবের কারামুক্তি দিবস, আমি আগেই বলেছি যে তাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল এই জাতিকে পরাভূত রাখা এবং এইখানে তাদের প্রতিনিধি এ দেশটাকে শাসন করা এবং আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সবার উপর প্রভুত্ব অর্জন করবে পার্শ্ববর্তী দেশ। সেই জন্যই তারেক রহমানের উপর অত্যাচার করা হচ্ছে। এই তারেক রহমান আজকে দেখুন, আমরা করতাম, বিএনপির পক্ষ থেকে আলোচনা করতাম, উনার নামে ক্রোড়পত্র হতো, সব নিষেধ করেছে, না এগুলো করবেন, এগুলো আমার নামে, আমি তো এখনো তো আমি আছি, বেঁচে আছি, আমার সাফল্য আমার কাজের পর আমরা দেখেছি। তাই আমি বলবো এক কথায় যে পারফেকশনিস্ট বলে ইংরেজিতে একটা কথা আছে, পারফেকশনিস্ট। যে কোনো কাজ করবেন, সেই কাজটা পারফেক্ট হচ্ছে কিনা, বিশুদ্ধ হচ্ছে কিনা, এই বিশুদ্ধ কাজের সপক্ষের একজন মানুষ তারেক রহমান। আমরা বারবার এখন চিন্তা করি উনার নামে একটা ড্রাফট করলে যে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা। আসলে যে চিন্তা করে তারপরে আমরা ওটাকে প্রেসে দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে পারফেকশনিস্ট। এবং কাজে, কোন কাজে কে উপযুক্ত, একজন রাষ্ট্রনায়কের দেখা এবং চিন্তাধারাটাই হবে তাই। পাভেল ভাই আগে কিন্তু আমার সাথে এমন পরিচয় ছিল না। পাভেল ভাই বগুড়া বাড়ি, ঢাকা মেডিকেল কলেজে পড়েছেন, কিন্তু মিডিয়ার জন্য যে একজন উপযুক্ত ব্যক্তি, তার মেধা, মনন, তার বুদ্ধিবৃত্তিক উচ্চতা,
সব মিলিয়ে তিনি এটার জন্য উপযুক্ত ব্যক্তি। চয়েস করেছেন কে? তারেক রহমান এবং তার সাথে কয়েকটা কাজ করে আমরা তাই মনে হয়েছে তার কথা, তার শব্দ চয়ন এবং মিডিয়া সম্পর্কে তার একটা অভিজ্ঞতা, এবং ন্যাচারালি আপনারা দেখছেন যে আমাদের মিডিয়ার যে আগের যে ঘাটতিগুলো ছিল সেখান থেকে এখন অনেকটা, মানে একটা তো কথা আছে, যে কোনো একটা কাজ পারফেকশন নিতে হলে ট্রায়াল এবং এরর পদ্ধতি থাকবেই, কিন্তু সেটা অনেকটা কমে এসে একটি জায়গায় দাঁড়িয়েছে। এই ধরনের বিভিন্ন কাজে কে উপযুক্ত ব্যক্তি সেটা বাছাই করার ক্ষমতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি তার দীর্ঘায়ু কামনা করি আমার বক্তব্য শেষ করছি।